This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি 9 বাংলা আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকা উদ্ধার থেকে নিয়োগ দুর্নীতি, গরু কয়লা পাচার, টিভি 9 নেটওয়ার্কের মেগা কনক্লেভের মঞ্চ থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রশ্ন যে এত দুর্নীতি তারপরে তদন্ত করবে না এজেন্সি? পরিবারতন্ত্র নিয়েও খোঁচা দিতে ছাড়েননি শাহ। मंत्री के घर में तृणमूल कांग्रेस के घर से 51 करोड़ रुपया कैश मिले, गिनने के लिए मशीन कम पड़ जाए, गर्म हो जाए मशीन एसबीआई की। कोई भर्ती में घोटाला करेगा, कोई गाय की तस्करी करेगा, कोई कोयले का घोटाला करेगा और कहेगा कार्यवाही नहीं करो। শিক্ষা থেকে পুরসভায় নিয়োগ, কয়লা বালি থেকে গরু পাচার, একের পর এক দুর্নীতিতে তৃণমূলের তাবড় নেতা মন্ত্রীরা শ্রীঘরে, কেউ তিহারে, কেউ প্রেসিডেন্সি জেলে। টিভি 9 কনক্লেভে এসে বাংলা শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে একের পর এক তীর ছুড়লেন অমিত শাহ। টানলেন কোটি কোটি টাকা উদ্ধারের প্রসঙ্গ। বিরোধী জোটের অস্বস্তি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ। নিজের সন্তানদের স্বার্থসিদ্ধির জন্য কাছাকাছি এসেছেন বিরোধী নেতারা। সোনিয়া মমতাকেও এই নিয়ে বিঁধেছেন শাহ। सोनिया जी के जीवन का एकमात्र लक्ष्य है कि शायद 21वीं बार राहुल गांधी सफलता से राजनीति में लॉन्च हो जाए और प्रधानमंत्री बनाने का वो प्रयास करेंगे। ममता बनर्जी जी अपने भतीजे को बनाना चाहती, लालू जी बेटे को बनाना चाहते, इसमें गठबंधन कहाँ है भाई? 24-এর মহাযুদ্ধের আগে ঘর গোছানো দূরের কথা, দিকে দিকে ধাক্কা খাচ্ছে বিরোধী জোট। বাংলা, পঞ্জাব, কেরল, জম্মু কাশ্মীরের মতো রাজ্যে বিরোধী জোটের শরিকরা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে। কংগ্রেসের সংখ্যার জোট থাকার পরেও রাজ্যসভা ভোটে হিমাচলে জিতেছে বিজেপি। উত্তরপ্রদেশে ধাক্কা দিয়েছে বিরোধী শিবিরে। এই নিয়ে বিদ্রুপ অমিত শাহর গলায়। इंडिया गठबंधन सही मायनों में कहीं था ही नहीं, कहीं पर गठबंधन नहीं हुआ था। इंडिया गठबंधन के 2 सदस्य केरल में आमने सामने चुनाव लड़ रहे हैं। इंडिया गठबंधन के 3 सदस्य बंगाल में आमने सामने चुनाव लड़ रहे हैं। 7 सत्ता लोलुप परिवारवादी पार्टियों का एक गठबंधन है, जिनके नेता अपने बेटे, बेटी, भतीजे और दामाद को मुख्यमंत्री या प्रधानमंत्री बनाने निकले हैं। বিরোধীদের অভিযোগ তাদের উদ্দেশ্যে এজেন্সিকে ব্যবহার করছে মোদী সরকার, যার জবাব দিয়ে শাহের দাবি ইডি যাদের বিরুদ্ধে তদন্ত করছে তার 5% রাজনীতিবিদ। তাই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ধোপে টেকে না। বিরোধী জোটকে ছত্রে ছত্রে বিঁধে আত্মবিশ্বাসী অমিত শাহের দাবি এবার 400 পার হবেই। कोई सर्वे की जरूरत नहीं है, मोदी जी ने कहा है 400 पार, तो हम निश्चित रूप से 400 पार करेंगे। इसमें किसी को कंफ्यूजन रखने की जरूरत नहीं। हर जगह से वोट मिलेगा, हर जगह से सीट मिलेगी और हम 400 पार कर कर तीसरी बार लगातार 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे। টিভি 9 কনক্লেভে শাহের দাবি দল নয়, দেশের কথা ভেবে রাজনীতি করে বিজেপি। তার জন্য পরিবারতন্ত্র শেষ হয়েছে। বিরোধীরা যতই প্রতিহিংসার অভিযোগ করুক, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও তীব্র হবে। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। নিরাপদ সর্দারের জামিনের দিনেই গ্রেফতার নওশাদ সিদ্দিকী। আইএসএফ বিধায়কের ইতিমধ্যেই 40 দিনের বেশি হেফাজতে থাকার অভিজ্ঞতা রয়েছে। সন্দেশখালী যাওয়ার পথে আজ সায়েন্স সিটিতে নওশাদকে আটকায় পুলিশ। 144 ধারা ভাঙার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। পরে লালবাজার থেকেই জামিন পান। নওশাদের প্রশ্ন, সায়েন্স সিটিতে 144 ধারা তো নেই, সেখানে কেন তাকে গ্রেফতার করা হলো? একমাত্র এলওপি গিয়েছেন তা কোর্ট অর্ডারে, বাকি যত অপোজিশন আছে কাউকে ঢুকতে দিয়েছে। নওশাদ সিদ্দিকী এতদিন যায়নি, তারপরেও কেন সন্দেশখালীকে কন্ট্রোল করতে পারছে না? এই জবাবটা কি রাজ্য সরকার দিতে পারবে? তৃণমূলের নেতা মন্ত্রীরা সপার্ষদ যাচ্ছেন সন্দেশখালীতে, অবাধে ঘুরে বেড়াচ্ছেন সন্দেশখালীর একের পর এক দ্বীপে। আর বিরোধী হলেই পুলিশের সক্রিয়তা। মঙ্গলবার সন্দেশখালী যেতে চেয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী থেকে প্রায় 62 কিলোমিটার আগে সায়েন্স সিটির কাছে আটকানো হলো আইএসএফ বিধায়ক। যে এলাকায় নওশাদকে আটকানো হলো সেই প্রগতি ময়দান থানা এলাকায় নেই 144 ধারা। অথচ সন্দেশখালীতে 144 ধারার যুক্তি নওশাদকে বাধা দেওয়ায় মানতে চাননি নওশাদ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান ভাঙড়ের আইএসএফ বিধায়ক। আমি যদি 144 ব্রেক করে তার জন্য আপনি আমাকে বলুন। হ্যাঁ বলতে সেটাই তো বলা হচ্ছে আপনাকে যে কি করা হলো আপনাকে।
টেনে হিচড়ে নওশাদকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ, নিয়ে যাওয়া হয় লালবাজারে। 144 ধারা ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয় নওশাদকে, পরে জামিন পান। পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে আইএসএফ বিধায়ক জানিয়েছেন যাবেন সন্দেশখালী। যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ব। অবশ্যই যাব। স্বাধীন ভারতে স্বাধীন জায়গাতে সন্দেশখালী পরাধীন নয়, সন্দেশখালী আলাদা কোনো দেশ নয়। আমাদের মতো অপোজিশন, দায়িত্বশীল অপোজিশনকে ওখানে যদি পাঠানো হয়, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশখালী যাতে শান্তি ফেরে। সন্দেশখালী যেতে গেলেই বারবার বিরোধীদের বাধা, গ্রেফতার, আর এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছে, বিধায়ক ঘুরে বেড়াচ্ছে 50 জন লোক নিয়ে 144 এর মধ্যে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক 144 এবং সেখানে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে যাতে ওখানকার মহিলারা সাহস করে যে তারা মুখ খুলেছেন, এই মুখ খোলার সাহস আগামী দিনে যেন না দেখাতে পারেন। সেখানে 144 ধারা জারি করা নেই, সেখানে 144 ধারা ভঙ্গ করেছে নাকি নওশাদ সিদ্দিকী, সেই কারণে গ্রেপ্তার। এটা কোনো আইনের শাসনই না, তৃণমূল পুলিশ দুষ্কৃতী মাফিয়া চক্রের শাসন চলছে। যদিও বিরোধীদের আক্রমণ আমল না দিয়ে তৃণমূল বলছে আইন মাফিক ব্যবস্থা নিয়েছে পুলিশ। সন্দেশখালী যাওয়ার পথে গিয়ে উস্কানি দেয়া, গিয়ে প্ররোচনা দেয়া, এইখানে কিছু নাটক হচ্ছে, সেগুলোই সামনে আসছে। বিরোধীরা বলছেন তাদের আটকাতে পুলিশের যে তৎপরতা তা শেখ শাহজাহানের ক্ষেত্রে হলে অনেক আগেই গ্রেফতার হতেন। তাদের প্রশ্ন, 144 ধারা কি শুধু তাদেরই জন্য? 144 ধারা থাকলে সন্দেশখালীতে কিভাবে নেতাকর্মীদের নিয়ে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল? সন্দেশখালী যেতে হলে বারবার আদালতেই ছুটতে হবে? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নিরাপদ সর্দারকে জামিন, ধর্নার অনুমতি সুকান্ত মজুমদারকে, একই দিনে আদালতে জোড়া অস্বস্তিতে রাজ্য সরকার। কয়েকটি শর্ত দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে বুধবার থেকে 2 দিনের ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই ধর্না, জানালেন বিজেপি রাজ্য সভাপতি। সারা দেশে আইপিসি চলে, কিন্তু পশ্চিমবঙ্গে পিসির আইন চলে, আইটাকে বাদ দিয়ে দিয়েছে তারা। আমার মনে হয় কলকাতা হাইকোর্ট আরেকবার থাপ্পড় মেরেছে কলকাতা পুলিশকে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কলকাতা ধর্নার অনুমতি, সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিন। একই দিনে আদালতে জোড়া ধাক্কা রাজ্য সরকারের। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে আন্দোলন তীব্র করছে পদ্মশিবির। নেওয়া হয়েছে একের পর এক কর্মসূচি। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সেনাবাহিনীর তরফে অনুমতি থাকার পরও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরপর আদালতে যায় পদ্মশিবির। বুধবার ও বৃহস্পতিবার বিজেপিকে ধর্নার অনুমতি দিল আদালত। তবে এর সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। গান্ধী মূর্তির পাদদেশে 150 জনকে নিয়ে ধর্না দিতে পারবেন তারা। মাইক ব্যবহার করা যাবে না। কোনো সমস্যা হলে দায় বর্তাবে মামলাকারী। নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। আদালতের নির্দেশ মেনে আমরা কলকাতায় ধর্না চালাবো। আদালত যা যা বেঁধে দিয়েছেন, 100 জনকে নিয়ে ধর্না করতে হবে, মাইকের ব্যবহার করা যাবে না, আমরা সমস্ত কিছু মেনে নিয়ে আমরা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ধর্না চালাবো। আদালত থেকে অনুমতি পেলেও বিজেপির ধর্না নিয়ে কটাক্ষ চলে দিয়েছে তৃণমূল। নাটক করতে গিয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে বসতে হবে, আদালত বলে দেয় আমাদের সুবিধা হলো, কারণ ওনাদের তো কর্মসূচিতে 150 জনের বেশি লোক হয়ও না, তো সুতরাং লোকবল দেখাবার আর প্রশ্ন রইল না। সাংগঠনিক দুর্বলতাটা আদালতের রায় দিয়ে তারা কাটিয়ে দিতে পারবেন। বিজেপি 3 দিনের ধর্না দিতে চাইলেও আদালত 2 দিন অনুমতি দিয়েছে। আদালত জানিয়ে দেয়, জমায়েত হওয়া এবং ধর্না সাংবিধানিক অধিকার। গেরুয়া শিবিরের প্রশ্ন, সাংবিধানিক অধিকার বুঝতে কেন বারবার আদালতে ছুটতে হবে? কোনো কর্মসূচি করতে গেলে আদালতই হবে শেষ ভরসা। শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা। শাহজাহানদের বিরুদ্ধে 250-এর বেশি অভিযোগ পেয়েছি, জমি নিয়ে অভিযোগ বিডিওকে পাঠানো হয়েছে, জানালেন বসিরহাট জেলা পুলিশ সুপার হাসান মেহেদি রহমান। নিরাপদর জামিনের শুনানিতে তার গ্রেফতারি নিয়ে জেলার পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কোর্ট। এদিনে শুনানি পর্বে একের পর এক কড়া কথা শুনতে হয়েছে পুলিশ প্রশাসনকে। এসপির মতে এটা হিউম্যান এরর, অনুসন্ধান করে পদক্ষেপ নেওয়া হবে। মোর দ্যান 250 কমপ্লেন্টস পেয়েছি, তার ভিত্তিতে আমরা বেশ কিছু এফআইআর করেছি এবং যেগুলো ল্যান্ড রিলেটেড কমপ্লেন্টস ছিল ওগুলো আমরা বিডিওকে ফরওয়ার্ড করেছি, যেটার আমরা 48 আওয়ার্সের মধ্যে যেটা অ্যাকশন টেকেন আছে ওর মানে ওটা আমরা চাইবো, কিন্তু আমরা যেটা করার আমরা করছি। মানে তল্লাশি অভিযান চলছে, ওটা
কোনো মানে এটা আমরা এনকোয়ারি করে দেখছি, মোস্ট প্রবাবলি এটা একটা এরার আছে, হিউম্যান এরার হতেই পারে, বা যেটা আমাদের মানে এনকোয়ারি রিপোর্টে যেটা পাবো ওইভাবে আমরা অ্যাকশন নেব। আপনার কাছে রিপোর্ট তলব করেছে আলাদা? হ্যাঁ, ওটা রিপোর্ট আমি দিব। এমনি অফিসাররা যারা ছিলেন তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করে যদি হ্যাঁ, এনকোয়ারিতে যা পাবো ওই হিসাবে অ্যাকশন নেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগে কার্যকর হচ্ছে সিএ। আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগে বিজ্ঞপ্তি জারি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। সেক্ষেত্রে মার্চের মধ্যে সিএ কার্যকরের সম্ভাবনা। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হিসেবে জানা যাচ্ছে সিএ নিয়ে পোর্টাল তৈরির কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার কাজ শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রবল প্রতিবাদে, সেটা ধরা পড়ে গেছে। এগুলো সব হচ্ছে এই সিএ এনআরসি করার আগে স্টেজ। যেভাবে সিএ লাগু করার চেষ্টা হচ্ছে আমরা উদ্বিগ্ন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন এ নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা বা প্রতিহিংসার রাজনীতি করতে দেয়া এসব এখানে চলবে না। ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে কোনো আইন যদি পাশ হয় তাহলে পরে তো তা ভারতবর্ষের আইন হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সেই আইন এখন লাগু হবে এবং তার রুলস রেগুলেশন হবে। এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীর উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। লোকসভা নির্বাচনের আগেই সিএ ঘোষণার মানে সিএ রুলস যেটা আর কি, সেই রুলস বেরোবে। যারা উদ্বাস্তু আছেন তার সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির কাছাকাছি আমার যেটা মনে হয়। সেই সংখ্যার মানুষেরা তারা এরপরে যে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তারা পার্মানেন্টলি স্থায়ীভাবে ভারতবর্ষের নাগরিক হবে। মানুষকে বঞ্চিত করলে তৃণমূল করা যাবে না। জঙ্গলমহলে পুরুলিয়া সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। ফের রাজ্যের বকেয়া নিয়ে মমতার নিশানায় মোদী সরকার। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, সরব মমতা। 5 বছর আগে শেষ লোকসভা ভোটে জঙ্গলমহল কার্যত হতাশ করেছিল তৃণমূল কংগ্রেসকে। 2021 সালে বিধানসভা ভোটে খানিকটা হারানো জমি ফিরে পায় তৃণমূল। তবু পরিসংখ্যান বলছে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এখনও রাজ্যের শাসক দলের থেকে আসনের নিরিখে খানিকটা এগিয়ে বিজেপি। তাই এবার অনেক আগে থেকেই জঙ্গলমহলে মেরামতির কাজ করতে ময়দানে মুখ্যমন্ত্রী। তার মধ্যে সন্দেশখালী থেকে দুর্নীতি, গোষ্ঠীকন্দল থেকে আইনশৃঙ্খলা, লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যুতে লাগাতার বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল। এই আবহে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পুরুলিয়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের ফের কড়া বার্তা মমতার। একসাথে সবাই মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। সন্দেশখালী নিয়ে কার্যত নাস্তানাবুদ শাসক দল। এটাকে হাতিয়ার করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। রাজ্যে গন্ডগোলের জন্য বিজেপিকেই দায়ী করেন মমতা। নিজেরাই দাঙ্গা করছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে। কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠ্যাঙায়। রাজ্যের বকেয়া নিয়ে ফের মমতার নিশানায় মোদী সরকার। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি? যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। লোকসভা ভোটের অনেক আগে থেকেই জঙ্গলমহলের দিকে বিশেষ নজর মুখ্যমন্ত্রী। পুরুলিয়া ও বাঁকুড়ার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের তৃণমূল নেতা জটিল মণ্ডলের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারী। রবিবার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের উলকুন্ডা গ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। আর অভিযোগ, সেখান থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার হুমকি দেন তৃণমূল নেতা। জটিল মণ্ডলের হুঁশিয়ারি, ভিডিও ভাইরাল হতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ বিরোধী দলনেতার। তুমি খাচ্ছ আমার আর সর্বনাশ করছো আমাদের, তাহলে আমরা শেখা সিঁদুর পরে বসে আছি কি? আমাদের হাত খালি, ঘড়িও নয়, ডাং পিটা করে দিতে হবে, পিটিয়ে ভদ্রভাবে না হলে। আঙুলটা সোজা, আঙুলে ঘির না হলে আঙুলটা একটু টেলিন দিতে হবে, বিষপাত দিতে হবে, এই তালে দিয়ে দিতে হবে। কেন্দ্র বাহিনী তো বাবার বন্ধু নয়,
ভোট হলেই চলে যাবে, তখন তুই বাঁচবি না। এটা হাড় গুড় ছাড়িয়ে দেবো। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই মেরে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। সংখ্যার জোর থাকার পরও রাজ্যসভার ভোটে হিমাচল প্রদেশে ধরাশায়ী কংগ্রেস। 6 কংগ্রেস বিধায়কের ক্রস ভোটিং এর ধাক্কায় হার হাতশিবিরের অভিষেক মনু সিংভের। বিধায়কদের বিদ্রোহে হিমাচলে টলমল অবস্থা কংগ্রেস সরকারের। লোকসভা ভোটের আগেই সরকারের পতন হবে বলে হুঙ্কার ছুড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক অপহরণের অভিযোগ তুললেও তাতে আমলই দেননি অমিত শাহ। রাজ্যসভা নির্বাচনে বিরাট বড় ধাক্কা কংগ্রেসের। হিমাচল প্রদেশে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও বিজেপির কাছে হেরে গেলেন হাতশিবিরের প্রার্থী অভিষেক মনু সিংভি। ক্রস ভোটিং এর ধাক্কায় কংগ্রেস প্রার্থীর পরাজয় ছাপিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস সরকারের স্থায়িত্ব। 2022-এর শেষে ভোট হয় হিমাচল প্রদেশে। 68 আসনের 40টিতে জিতে পাহাড়ি রাজ্যে সরকার করে কংগ্রেস। বিজেপি 25 ও অন্যান্যদের হাতে যায় 3টি আসন। 40 বিধায়কের সমর্থন থাকার পরও হেরে গেলেন কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি। হিমাচলে রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং হয় 9টি। কংগ্রেস প্রার্থী মনু সিংভির পক্ষে পড়ে 34টি ভোট। বিজেপির প্রার্থী হর্ষ মহাজনও পান 34টি ভোট। পরাজয় মেনে নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মনু সিংভি। एक व्यक्ति या 2 व्यक्ति या 9 व्यक्ति अचानक एक नई नीति, एक नई सोच, एक नई आइडियोलॉजी के अंतर्गत कल रात के डिनर और आज सुबह के नाश्ते के बाद बदल गए हैं, तो मैं समझता हूं कि हम सब, जो अंग्रेजी में कहावत है, एक फूल्स पैराडाइज पे रहते हैं। কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর অভিযোগ, দলের 5-6 জন বিধায়ককে হরিয়ানায় তুলে নিয়ে গেছে সিআরপিএফ ও পুলিশ। 9 বিধায়কের ক্রস ভোটিং এর পর কংগ্রেস শাসিত সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রশ্নের মুখে। চাপ বাড়িয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটাক্ষ, বিরোধীরা নিজেদের ঘর সামলাতে পারে না। मतदान विधानसभा के अंदर हुआ है, असेंबली चल रही है, कोई कैसे किडनैप कर पाएगा? क्या बचकाना बात कर रहे हैं भैया? वोट कहाँ गए तेरे? इसकी तू बात नहीं करता, अब विधायक की बात करता है। मेरी समझ में नहीं आ रहा है किस तरह से लोग राजनीति कर रहे हैं। आपके वोट चले गए, आपके विधायक चले गए और आपको मालूम भी नहीं है। শুধু হিমাচল নয়, বিরোধীদের ধাক্কা উত্তরপ্রদেশে। রাজ্যসভার ভোটে ঘর ভাঙল সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশেও হয় ক্রস ভোটিং। অখিলেশের দলের 7 বিধায়ক ও 1 বিএসপি বিধায়ক ভোট দেন বিজেপি প্রার্থীকে। কংগ্রেসের একমাত্র সান্ত্বনা কর্ণাটক। দক্ষিণের রাজ্যে ক্রস ভোটিং হলেও 3টি আসনে জেতে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।